নমস্কার। তুঙ্গভদ্রার তীরে এই উপন্যাসের প্রথম পর্বের ৮ নম্বর পরিচ্ছেদে আজকে এসেছি, শুরু করছি। নৌকা তিনটি চলিয়াছে। ক্রমশ তীরে জনবসতি বৃদ্ধি পাইতে লাগিল। শুষ্ক উষরতার ফাঁকে ফাঁকে একটু হরিদাবা, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম শিশুরা বৃহৎ নৌকা দেখিয়া কররব করিতে করিতে তীর ধরিয়া দৌড়ায়। যুবতীরা জল ভরিতে আসিয়া নৌকার পানে চাহিয়া থাকে। তাহাদের নিরাবরণ বক্ষের নির্লজ্জতা চোখের সলজ্জ সরল চাহনির দ্বারা নিরাকৃত হয়। গ্রাম বৃদ্ধেরা দধি, নবনী, শাকপত্র, ফলমূল লইয়া ডাকাডাকি করে। নৌকা হইতে ডিঙি গিয়া টাটকা খাদ্য ক্রয় করিয়া আনে। নদীর উপর প্রভাতবেলাটি বেশ স্নিগ্ধ, কিন্তু যত বেলা বাড়িতে থাকে দুই তীরের পাথর তপ্ত হইয়া বায়ুমণ্ডলকে দুঃসহ করিয়া তোলে। দ্বীপ্রহরে নৌকাগুলির নাবিক ও সৈনিকেরা জলে লাফাইয়া পড়িয়া সাঁতার কাটে, হুড়াহুড়ি করে। তাহাদের দেখিয়া রাজকুমারীদেরও লোভ হয় জলে পড়িয়া খেলা করেন, কিন্তু অশোভন দেখাইবে বলিয়া তাহা পারেন না, তোলা জলে স্নান করেন। অপরাহ্নে সহসা বাতাস স্তব্ধ হইয়া যায়, মনে হয় বায়ুর অভাবে নিঃশ্বাস বন্ধ হইয়া আসিতেছে। আর কাঠি উদ্বিগ্ন চক্ষে আকাশের পানে চাহিয়া থাকে, কিন্তু নির্মেঘ আকাশে আশঙ্কাজনক কোনো লক্ষণ দেখিতে পায় না। তারপর অগ্নিবর্ণ সূর্য অস্ত যায়, সন্ধ্যা নামিয়া আসে, ধীরে ধীরে আবার বাতাস বহিতে আরম্ভ করে। এইভাবে কয়েকদিন কাটিয়াছে। পূর্ণিমা অতীত হইয়া কৃষ্ণপক্ষ চলিতেছে। আর দু একদিনের মধ্যেই গন্তব্যস্থানে পৌঁছানো যাইবে। পথশ্রান্ত যাত্রীদের মনে আবার নূতন ঔৎসুক্য জাগিয়াছে। এই কয়দিনে বলরাম ও অর্জুন বর্মার মধ্যে ঘনিষ্ঠতা আরও গাঢ় হইয়াছে। তাহারা ভিন্ন দেশের লোক, কিন্তু পরস্পরের মধ্যে মনের ঐক্য খুঁজিয়া পাইয়াছে। উপরন্তু অর্জুন বর্মার পক্ষে অনেকখানি কৃতজ্ঞতাও আছে। বিদেশ বিভূঁইয়ে মর্মজ্ঞ ও নির্ভরযোগ্য বন্ধু বড়ই বিরল। তাই তাহারা কেহ কাহারও সঙ্গ ছাড়ে না। একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে উঠে বসে। ইতিমধ্যে মনের অনেক গোপন কথা তাহারা বিনিময় করিয়াছে। দেশত্যাগের দুঃখ এবং তাহার পশ্চাতে গভীরতর আঘাতের দুঃখ তাহাদের হৃদয়কে এক করিয়া দিয়াছে। বিজয়নগর যত কাছে আসিতেছে, দুই রাজকন্যার মনেও অলক্ষিতে পরিবর্তন ঘটিতেছে। প্রথম নৌকায় উঠিবার সময় তাহারা কাঁদিয়াছিলেন। শ্বশুরবাড়ি যাত্রাকালে সকল মেয়েই কাঁদে, তা রাজকন্যাই হোক আর সাধারণ গৃহস্থ কন্যাই হোক। কিন্তু এখন তাহাদের মনে অজানিতের আতঙ্ক প্রবেশ করিয়াছে। বিজয়নগর রাজ্যে সমস্তই অপরিচিত। মানুষগুলি কি জানি কেমন, রাজা দেবরায় না জানি কেমন। মণিকঙ্কনার মুখে সদাস্ফুট হাসিটি ম্রিয়মাণ হইয়া আসিতেছে। বিদ্যুন্মালার ইন্দিবর নয়নে শুষ্ক উৎকণ্ঠতা। জীবন এত জটিল কেন? বিজয়নগর পৌঁছিবার পূর্বরাত্রে দুই রাজকন্যা রইঘরে শয়ন করিয়াছিলেন, কিন্তু ঘুম সহজে আসিতেছিল না। কিছুক্ষণ শয্যায় ছটফট করিবার পর মণিকঙ্কনা উঠিয়া বলিল, চল মালা, ছাদে যাই, ঘরে গরম লাগছে। বিদ্যুন্মালাও উঠিয়া বসিলেন, চল। মন্দোদরী দ্বারের সম্মুখে আগর হইয়া শুইয়াছিল, তাহাকে ডিঙাইয়া দুই বোন রইঘরের ছাদে উঠিয়া গেলেন। নৌকার রক্ষী দুইজন রাজকন্যাদের বহিরাগমন জানিতে পারিলেও সাড়া শব্দ দিল না। কৃষ্ণপক্ষের চন্দ্রহীন রাত্রি, মধ্যযামে চাঁদ উঠিবে। নৌকা বাঁধা আছে, তাই বায়ুর প্রবাহ কম। তবু উন্মুক্ত ছাদ বেশ ঠান্ডা, অল্প বায়ু বহিতেছে। আকাশের নক্ষত্রপুঞ্জ যেন সহস্র চক্ষু মেলিয়া
ছায়াচ্ছন্ন পৃথিবীকে পর্যবেক্ষণ করিতেছে। দুই ভগিনী দেহের অঞ্চল শিথিল করিয়া দিয়া ছাদের উপর বসিলেন। নক্ষত্রখচিত ঝিকিমিকি অন্ধকারে দুইজনে নীরবে বসিয়া রহিলেন। একবার বিদ্যুন্মালার নিঃশ্বাস পড়িল, ক্লান্তি ও অবসাদের নিঃশ্বাস। মণিকঙ্কনা জিজ্ঞাসা করিল, কি ভাবছিস? বিদ্যুন্মালা বলিলেন, ভাবছি শিরে সংক্রান্তি। ভয় করছে? হ্যাঁ, তোর ভয় করছে না? একটু একটু, কিন্তু মিথ্যে ভয়। একবার গিয়ে পৌঁছলেই ভয় কেটে যাবে। হয়তো ভয় আরও বাড়বে। তুই কেবল মন্দ দিকটাই দেখিস, মন্দকে যে বাদ দেওয়া যায় না। মণিকঙ্কনা বিদ্যুন্মালার ধরা ধরা গলার আওয়াজ শুনিয়া মুখের কাছে মুখ আনিয়া দেখিল বিদ্যুন্মালার চোখে জল। সে হ্রস্বস্বরে বলিল, তুই কাঁদছিস? বিদ্যুন্মালা তাহার কাঁধে মাথা রাখিলেন। এখন স্ত্রীজাতির স্বভাব এই যে একজনকে কাঁদিতে দেখিলে অন্যজনেরও কান্না পায়। সুতরাং মণিকঙ্কনা বিদ্যুন্মালার কাঁধে মাথা রাখিয়া একটু কাঁদিল। মন হালকা হইলে চক্ষু মুছিয়া আবার দুইজনে নীরবে বসিয়া রহিলেন। তারপর হঠাৎ মণিকঙ্কনা ঈষৎ উত্তেজিত কণ্ঠে বলিল, মালা, পশ্চিম দিকে চেয়ে দেখ, কিছু দেখতে পাচ্ছিস? বিদ্যুন্মালা চকিতে পশ্চিম দিকে ঘাড় ফিরাইলেন। দূরে নদীর অন্ধকার যেখানে আকাশের অন্ধকারে মিশিয়াছে, সেইখানে একটি অগ্নিপিণ্ড জ্বলিতেছে। হঠাৎ দেখিলে মনে হয় একটা রক্তবর্ণ গ্রহ অস্ত যাইতেছে। কিন্তু কিছুক্ষণ চাহিয়া থাকিলে দেখা যায় আলোকপিণ্ডটি কখনো বাড়িতেছে, কখনো কমিতেছে, কখনো ঊর্ধ্বে শিখা নিক্ষেপ করিতেছে। অনেকক্ষণ সেই দিকে চাহিয়া থাকিয়া বিদ্যুন্মালা বলিলেন, আগুনের পিণ্ড? কোথায় আগুন জ্বলছে? মণিকঙ্কনা বলিল, বিজয়নগর তো ওই দিকে। তাহলে নিশ্চয় বিজয়নগরের আলো। দাঁড়া, আমি খবর নিচ্ছি। রক্ষী! দুইজনে বস্ত্র সংবরণ করিয়া বসিলেন। একজন রক্ষী ছায়ামূর্তির ন্যায় কাছে আসিয়া দাঁড়াইল। আজ্ঞা করুন। মণিকঙ্কনা হস্ত প্রসারিত করিয়া বলিল, ওই যে আলো দেখা যাচ্ছে, ওটা কোথাকার আলো তুমি জানো? রক্ষী বলিল, জানি দেবী, আজই সন্ধ্যার পর আরকাঠি মশায়ের মুখে শুনেছি বিজয়নগরে হেমকূট নামে পাহাড়ের চূড়া আছে। সেই চূড়া 50 ক্রোশ দূর থেকে দেখা যায়। প্রত্যহ রাত্রে হেমকূট চূড়ায় ধুনি জ্বালা হয়। সারা রাত্রি ধুনি জ্বলে। সারা দেশের লোক জানতে পারে বিজয়নগর জেগে আছে। আমরা কাল অপরাহ্নে বিজয়নগরে পৌঁছব। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া মণিকঙ্কনা বলিল, বুঝেছি, আচ্ছা তুমি যাও। রক্ষী অপসৃত হইল। দুইজনে দুরাগত আলোকরশ্মির পানে চাহিয়া রহিলেন। উত্তর ভারতের দ্বীপগুলি একে একে নিভিয়া গিয়াছে। নিরন্ধ্র অন্ধকারে অবসন্ন ভারতবাসী ঘুমাইতেছে। কেবল দাক্ষিণাত্যের একটি হিন্দু রাজা ললাটে আগুন জ্বালিয়া জাগিয়া আছে। এরপর আসছি প্রথম পর্বের 9 নম্বর পরিচ্ছেদে। পরদিন অপরাহ্নে নৌকা 3টি বিজয়নগরের নিকটবর্তী হইল। অর্ধক্রোশ দূর হইতে সূর্যের প্রখর আলোকে নগরের পরিদৃশ্যমান অংশ যেন পৌরুষ ও ঐশ্বর্যের প্রাচুর্যে ঝলমল করিতেছে। নদীর উত্তর তীরে উগ্র তপস্বীর উৎক্ষিপ্ত ধূসর জটাজালের ন্যায় গিরিচক্রবেষ্টিত অনেকগুলি দুর্গ। আদৌ এই দুর্গ বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল। পরে রাজধানী নদীর দক্ষিণ তীরে সরিয়া আসিয়াছে। অনেকগুলি দুর্গ বর্তমানে একটি নগররক্ষক সৈন্যাবাস। নদীর দক্ষিণকূলে শতবর্ষ ধরিয়া যে মহানগরী গড়িয়া উঠিয়াছে, তাহা যেমন শোভাময়ী তেমনি দুষ্প্রধর্ষা। সমকালীন বিদেশি পর্যটকের পান্থলিপিতে তাহার গৌরব গরিমার বিবরণ ধৃত আছে।
নগরীর বহিঃপ্রকাশের বেড় ছিল ৩০ ক্রোশ, তাহার ভিতর বহু ক্রোশ অন্দরে দ্বিতীয় প্রাকার, তাহার ভিতর তৃতীয় প্রাকার, এইভাবে একের পর এক ৭টি প্রাকার নগরীকে বেষ্টন করিয়া আছে। প্রাকারগুলির ব্যবধান স্থলে অসংখ্য জলপ্রণালী তুঙ্গভদ্রা হইতে নগরীর মধ্যে জলধারা প্রবাহিত করিয়া দিয়াছে। নগরীর ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও ছোট ছোট পাহাড়, কোথাও সংকীর্ণ উপত্যকা। উপত্যকাগুলিতে মানুষের বাস, শস্যক্ষেত্র, ফল ও ফুলের বাগান, ধনী ব্যক্তিদের উদ্যান বাটিকা। নগরবৃত্তের নেমি হইতে যতই নাভির দিকে যাওয়া যায়, জনবসতি ততই ঘন সংবদ্ধ হয়। অবশেষে সপ্তম চক্রের মধ্যে পৌঁছিলে দেখা যায় রাজপুরীর বিচিত্র সুন্দর হর্ম্যগুলি সহস্রার পদ্মের মধ্যবর্তী স্বর্ণকেশরের ন্যায় শোভা পাইতেছে। নদীমধ্যস্থ নৌকা হইতে কিন্তু সমগ্র নগর দেখা যায় না। নগরের যে অংশ নদীর তটরেখা পর্যন্ত আসিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছে, তাহাই দৃশ্যমান। অনুমান ২ ক্রোশ দীর্ঘ এই তটরেখা মণিমেখলার ন্যায় বঙ্কিম। তাহাতে সারি সারি সৌধ, উদ্যান, ঘাট, মন্দির হীরা মুক্তা মাণিক্যের ন্যায় গ্রথিত রহিয়াছে। নগর সংলগ্ন এই তটরেখার পূর্ব সীমান্তে বিস্তীর্ণ ঘাট, বড় বড় চতুষ্কোণ পাথর নির্মিত এই ঘাটের নাম কিল্লা ঘাট। শুধু স্নানের ঘাট নয়, খেয়া ঘাটও। এই ঘাট হইতে সিধা উত্তরে অনেকগুন্দি দুর্গে পারাপার হওয়া যায়। এই ঘাটে আজ বিপুল সমারোহ। কলিঙ্গের রাজকুমারীদের লইয়া নৌবহর দেখা দিয়াছে। আজই অপরাহ্নে আসিয়া পৌঁছিবে, এ সংবাদ মহারাজ দেবরায় প্রাতঃকালেই পাইয়াছিলেন। তিনি বহুসংখ্যক হস্তী, অশ্ব, দোলা ও পদাতিক সৈন্য কিল্লাঘাটে পাঠাইয়া দিয়াছিলেন অতিথিদের অভ্যর্থনার জন্য। কিল্লাঘাটে পাঠানোর কারণ, এই ঘাটের পর গ্রীষ্মের তুঙ্গভদ্রা আরও শীর্ণা হইয়াছে। বড় নৌকা চলে কি না চলে। কিল্লাঘাট রাজপ্রাসাদ হইতে মাত্র ক্রোশের পথ দূরে, সুতরাং রাজকুমারীরা কিল্লাঘাটে অবতরণ করিয়া দোলায় বা হস্তিপৃষ্ঠে রাজভবনে যাইতে পারিবেন, কোনোই অসুবিধা নাই। উপরন্তু নগরবাসীরা বধূ সমাগমে শোভাযাত্রা দেখিয়া আনন্দিত হইবে। রাজা স্বয়ং কিল্লাঘাটে আসেন নাই, নিজ কনিষ্ঠ ভ্রাতা কুমার কম্পন দেবকে প্রতিভূ স্বরূপ পাঠাইয়াছেন। কুমার কম্পন রাজা অপেক্ষা বয়সে অনেক ছোট, সবেমাত্র যৌবনপ্রাপ্ত হইয়াছেন, অতি সুন্দরকান্তি নবযুবক। রাজা এই ভ্রাতাটিকে অত্যধিক স্নেহ করেন, তাই তিনি বধূ সম্ভাষণের জন্য নিজে না আসিয়া ভ্রাতাকে পাঠাইয়াছেন। কিল্লাঘাটের উচ্চতম সোপানে কুমার কম্পন অশ্বপৃষ্ঠে বসিয়া নৌকার দিকে চাহিয়া আছেন। তাহার পিছনে 5টি চিত্রিতাঙ্গ হস্তিদের 2 পাশে ভল্লধারী অশ্বারোহীর সারি, তাহাদের পশ্চাতে নববেশ পরিহিত ধনুর্ধর পদাতি সৈন্যের দল। সর্বশেষ ঘাটের প্রবেশমুখে নানা বর্ণাঢ্য বস্ত্রনির্মিত দ্বিভূমক তোরণের 2 স্তম্ভাগ্রে বসিয়া 2 দল যন্ত্রবাদক পালা করিয়া মুরলী বাজাইতেছে। বড় মিঠা মন গলানো আগমনীর সুর। ওদিকে অগ্রসারী নৌকা 3টিতেও প্রবল ঔৎসুক্য ও উত্তেজনার সৃষ্টি হইয়াছিল। আরোহীরা নৌকার কিনারায় কাতার দিয়া দাঁড়াইয়া ঘাটের দৃশ্য দেখিতেছিল। ময়ূরপঙ্খী নৌকার ছাদের উপর বিদ্যুন্মালা, মণিকঙ্কনা, মন্দোদরী ও মাতুল চিপিটক মূর্তি উপস্থিত ছিলেন। সকলের দৃষ্টি ঘাটের দিকে। তোরণ শীর্ষে নানা বর্ণের কেতন উড়িতেছে। ঘাটের সম্মুখে জলের উপর কয়েকটি গোলাকৃতি ক্ষুদ্র নৌকা অকারণ আনন্দে ছুটাছুটি করিতেছে। ঘাটের অস্ত্রধারী মানুষগুলা দাঁড়াইয়া আছে চিত্রার্পিতের ন্যায়। সর্বাগ্রে অশ্বারূঢ় পুরুষটি কে? দূর হইতে মুখাবয়ব ভালো দেখা যায় না। উনিই কি মহারাজ দেবরায়? নৌকাগুলি যত কাছে যাইতেছে, মুরলীর সুর ততই স্পষ্ট হইয়া উঠিতেছে। 2 দলের দৃষ্টি পরস্পরের উপর, আকাশের দিকে কাহারও দৃষ্টি নাই।
নৌকা তিনটি ঘাটের 10 রজ্জুর মধ্যে আসিয়া পড়িল। তখন মণিকঙ্কনা বিদ্যুন্মালা ছাদ হইতে নামিয়া রইঘরে গেলেন। ঘাটে নামিবার পূর্বে বেশবাস পরিবর্তন, যথোপযুক্ত অলঙ্কার ধারণ ও প্রসাধন করিতে হইবে। মন্দোদরীকে ডাকিলে সে তাহাদের সাহায্য করিতে পারিত, কিন্তু মন্দোদরী ঘাটের দৃশ্য দেখিতে মগ্ন, রাজকন্যারা তাহাকে ডাকিলেন না। দুই ভগিনী গম্ভীর বিষণ্ণ মুখে মহার্ঘ স্বর্ণতন্তুরচিত শাড়ি ও কঞ্চুলি পরিধান করিলেন। পরস্পরকে রত্নদূতি খচিত অলঙ্কার পরাইয়া দিলেন। তারপর বিদ্যুন্মালা গমনোন্মুখী হইলেন। মণিকঙ্কনা জিজ্ঞাসা করিল, আলতা কাজল পরবি না? বিদ্যুন্মালা বলিলেন, না, থাক। তিনি উপরে চলিয়া গেলেন। মণিকঙ্কনা ক্ষণে ইতস্তত করিল, তারপর কাজললতা, লাক্ষারসের কলঙ্ক ও সোনার দর্পণ লইয়া বসিল। বিদ্যুন্মালা পটপত্তনের উপর আসিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহার মনে হইল এই অল্পক্ষণের মধ্যে আকাশের আলো অনেক কমিয়া গিয়াছে। তিনি চকিতে ঊর্ধ্বে দৃষ্টি নিক্ষেপ করিলেন। দক্ষিণ হইতে একটি ধূম্রবর্ণ রাক্ষস ছুটিয়া আসিতেছিল। বিদ্যুন্মালার নেত্রাঘাতে যেন উন্মত্ত ক্রোধে বিকট চিৎকার করিয়া নদীর বুকে ঝাঁপাইয়া পড়িল। নিমেষ মধ্যে সমস্ত লণ্ডভণ্ড হইয়া গেল। দাক্ষিণাত্যের শৈলবন্ধুর মালভূমিতে গ্রীষ্মকালে মাঝে মাঝে এমনই অতর্কিত ঝড় আসে। দিনের পর দিন তাপ সঞ্চিত হইতে হইতে একদিন হঠাৎ বিস্ফোরকের ন্যায় ফাটিয়া পড়ে। ঝড় বেশিক্ষণ স্থায়ী হয় না, বড়জোর 2-3 দণ্ড, কিন্তু তাহার যাত্রাপথে যাহা কিছু পায় সমস্ত ছারখার করিয়া দিয়া চলিয়া যায়। এই ঝড়ের আবির্ভাব এতই আকস্মিক যে চিন্তা করিবার অবকাশ থাকে না, সতর্ক হইবার শক্তিও লুপ্ত হইয়া যায়। নৌকা তিনটি পরস্পরের কাছাকাছি চলিতেছিল। ঘাট হইতে তাহাদের দূরত্ব 5-6 রজ্জুর বেশি নয়। হঠাৎ ঝড়ের ধাক্কা খাইয়া তাহারা কাত হইয়া পড়িল। ময়ূরপঙ্খী নৌকার ছাদে মন্দোদরী ও চিপিটকমূর্তি ছিলেন, ছিটকাইয়া নদীতে পড়িলেন। পাটাতনের উপর বিদ্যুন্মালা শূন্যে উৎক্ষিপ্ত হইয়া মত্ত জলরাশির মধ্যে অদৃশ্য হইয়া গেলেন। মকরমুখী নৌকা হইতেও কয়েকজন নাবিক ও সৈনিক জলে নিক্ষিপ্ত হইয়াছিল। তাহাদের মধ্যে অর্জুন বর্মা একজন। যখন ঝড়ের ধাক্কা নৌকায় লাগিল, তখন সে মকরমুখী নৌকার কিনারায় দাঁড়াইয়া ময়ূরপঙ্খী নৌকার দিকে চাহিয়াছিল। নিজে জলে পড়িতে পড়িতে দেখিল রাজকুমারী ডুবিয়া গেলেন। সে জলে পড়িবা মাত্র তীর বেগে সাঁতার কাটিয়া চলিল। আকাশের আলো নিভিয়া গিয়াছে। নৌকাগুলি ঝড়ের দাপটে কে কোথায় গিয়াছে কিছুই দেখা যায় না। কেবল নদীর উন্মত্ত তরঙ্গরাশি চারিদিকে উথল পাথার হইতেছে। তারপর প্রচণ্ড বেগে বৃষ্টি নামিল। চরাচর আকাশ পাতাল একাকার হইয়া গেল। বিদ্যুন্মালা তলাইয়া গিয়াছিলেন। জলতলে তরঙ্গের আকর্ষণ বিকর্ষণে আবার ভাসিয়া উঠিলেন। কিছুক্ষণ তরঙ্গে শীর্ষে ইতস্তত বিক্ষিপ্ত হইবার পর তাহার অর্ধচেতন দেহ আবার ডুবিয়া যাইতে লাগিল। নিকষ কালো অন্ধকারের মধ্যে ঝড়ের মাতন চলিয়াছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, মেঘের হুঙ্কার, তারপর শোঁ শোঁ কলকল শব্দ, জল ও বাতাসের মরণান্তক সংগ্রাম। বিদ্যুন্মালা জলতলে নামিয়া যাইতে যাইতে অস্পষ্টভাবে অনুভব করিলেন কে যেন তাহাকে আকর্ষণ করিয়া আবার উপর দিকে টানিয়া লইয়া যাইতেছে। তিনি সম্পূর্ণ নিশ্চেষ্ট রহিলেন। শরীর অবশ। বাঁচিয়া থাকার যে দুরন্ত প্রয়াস জীবমাত্রেরই স্বাভাবিক, তাহা আর নাই। জীবন ও মৃত্যুর ব্যবধান ঘুচিয়া গিয়াছে। ক্রমে তাহার যেটুকু সংজ্ঞা অবশিষ্ট ছিল তাহাও লুপ্ত হইয়া গেল। নমস্কার, আজ এই পর্যন্ত।